11 এর অমরনাথ জল হয়ে যাবে, জল। তবে তোমাদের বলে রাখি, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে অমরনাথে এমসিকিউর পরিমাণটা বেশি, এবং ওই জায়গায় একটু জটিল, টেক্সটটা ছোট, না ছোটা প্যাকেট বড়া ধামাকা, এটা তাই দেখে মনে হতে পারে খুব সহজ। আমি তোমাকে প্রশ্ন করি যে তারা যখন ইসলামাবাদ ছেড়ে গিয়েছিল, তারা কোথায় গেছিল? ইসলামাবাদে, ইসলামাবাদ থেকে বলতে, ভেরি গুড পাওয়ান। আচ্ছা, পাওয়ানে তারা কদিন ছিল? না, ওয়ান নাইট, মনে রাখতে হবে। আচ্ছা, ইসলামাবাদে তারা কোথায় ছিল? ইয়েস, তারা একটা বোটে ছিল, এটা মনে রাখতে হবে। কিন্তু দেখো, প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি প্রশ্ন আছে। আচ্ছা বলো তো, বিবেকানন্দ কটা নদীতে স্নান করেছিল? 5টা নদীতে তিনি স্নান করেছিলেন। তার হাতে যে সুতোটা ছিল, কালার কি কি ছিল? হ্যাঁ, আজকের পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি খুঁটিয়ে পড়িয়েছি, সবাই তোরা পাচ্ছিস, খুব ভালো লাগছে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের কাছে আমার বিনীত নিবেদন যে তোমরা কিন্তু সুন্দর করে লিখে রাখবে। অনেকে ভীষণ ভালো ক্লাস করছো, মানে তোমরা তো ক্লাসের জন্য অপেক্ষা করে থাকো, খুব ভালো লাগে এটা আমার। যাই হোক, আমরা যে টেক্সটটা পড়ছি, সেই টেক্সটের নাম কি? অমরনাথ। অমরনাথ লেখা হয়েছিল কত সালে? 1906 সালে। এটা কত নাম্বার টেক্সট? 8 নাম্বার টেক্সট। কোথাকার 8 নাম্বার অধ্যায়? স্বামী and মাদার, মানে সরি, নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখানকার 8 নাম্বার টেক্সট। এবার এই অমরনাথটা যেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকার নামটা একটু জানতে হবে। প্রবুদ্ধ, প্রবুদ্ধ ভারত, প্রবুদ্ধ ভারত বা ভারত। এই প্রবুদ্ধ ভারত, এই পত্রিকাতে অমরনাথটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তাহলে প্রথম প্রশ্ন, কত সালে, কত নাম্বার টেক্সট, কোথায়? দেখো, স্বামী বিবেকানন্দ ওপেন এয়ার মিল নিচ্ছিলেন। কোথায় নিচ্ছিলেন? মোগুল গার্ডেন্স, মোগুল গার্ডেন্স তিনি নিচ্ছিলেন। এই মোগুল গার্ডেন্সটা কোথায়? আচ্ছা আচ্ছা বল, আচ্ছা বল। এই আচ্ছা বলে মোগুল গার্ডেন্সে তিনি ওপেন এয়ার মিল নেবার সময় তিনি কিন্তু হঠাৎ অ্যানাউন্স করলেন যে আমরা সবাই অমরনাথ যাব। তার সঙ্গে কে যাবে? নিবেদিতা। এবং সেই সময় যখন অ্যানাউন্সমেন্ট করেছে, তিনি বলেছেন আমার সঙ্গে কিন্তু আমার অন্যান্য পূর্ণার্থী বা আমার আরো অনেকেই যাবে। তো ছোট একটা পার্টি, ইট ওয়াজ আ লিটল পার্টি। তো সবার মধ্যে কিন্তু একটা ডিলাইটেড কংগ্রাচুলেশন ছিল। কি ছিল? ডিলাইটেড কংগ্রাচুলেশন ছিল, একটা ডিলাইটেড কংগ্রাচুলেশন ছিল সবার। তো সেই জন্য খুব একটা যাত্রাপথে বাধা বিঘ্ন পড়েনি, যে কেন যাচ্ছে, ও কেন যাচ্ছে, কেন যাচ্ছে না, আমায় কেন নিচ্ছ না, কারণ সবাই একটা ডিলাইটেড কংগ্রাচুলেশন, তোমরা তীর্থযাত্রা যাচ্ছ। দেখো, অমরনাথ কিন্তু একটা তীর্থযাত্রা। এর মূল টার্গেট কি? কিভাবে গেছে, কোথায় থেমেছে, কি কি তারা দেখেছেন, কিভাবে তীর্থযাত্রাটা বা পূর্ণযাত্রাটা তারা সফল করেছে, ওটা আমরা জানবো। এবং এই টোটাল টিমটাকে লিড করবে কিন্তু একজন স্টেট অফিসার। তোমরা জানো নিশ্চয়ই, একজন স্টেট অফিসার কিন্তু তিনি যাবেন। তো এইটুকুনি আমরা প্রথম ক্যান্টোতে পড়েছি। দেখো, এখান থেকে কোনো এমসিকিউ অসুবিধে থাকবে না। এবার আসি, দেখো, আচ্ছা সেই সময় কাশ্মীর কিন্তু ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ পূর্ণার্থীতে ভরা ছিল। তাও মোটামুটি কত পূর্ণার্থী ছিল? 2 থেকে 3 হাজার। কে মানে তোমরা জানো? হাজার। যাকে হাজার কথা গিয়ে বলতে গিয়ে মনে পড়লো, তোমরা অনেকে ক্লাসেস করো, ভিডিও দেখো, কি করছো? সাবস্ক্রাইব। ক্যাম্প এবং এই পূর্ণার্থীরা তারা কিন্তু দেখো, 3টে তাদের অ্যাডজেক্টিভ আছে। তারা অত্যন্ত শান্ত বা প্রচুর পরিমাণেও বলতে পারো। অর্ডারলি, অর্ডারলি মানে কি? লাইন দিয়ে দিয়ে। তাহলে তারা দে ওয়্যার কোয়াইট, অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক, অর্থাৎ বেশ দৃশ্যসুলভ একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে দেখতে। এই 3টে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ তোমরা কিন্তু ক্লিয়ারলি মনে রাখবে। আচ্ছা, তারা তাঁবু খাটাতো না? কোথায়? মাঠে। তারা যখন মাঠে তাঁবু খাটাতো, সেই জায়গায় পরের দিন কখন তারা চলে যেত? অ্যাট ডন, মানে প্রভাতে। তারা কিন্তু প্রভাতে যখন চলে যেত, কোনো কিছুর চিহ্ন রাখতো না,
একটা জিনিসের চিহ্ন থাকতো, কি? কুকিং ফায়ার, মনে আছে? তারা শুধুমাত্র যেখানে রান্না করত সেই ছাইটা তো থাকতো, তো সেই চিহ্নটা থাকতো। এইবার তারা প্রত্যেকটা হল্টিং প্লেসে, বন্ধুরা মনে রাখবে, অ্যাট ইচ হল্টিং, অনেকটা দূর হেঁটে হেঁটে নিশ্চয়ই যেত, তো হল্টিং প্লেসে তারা কিন্তু থামতো, কারণ তাদের সঙ্গে দে ক্যারিড আ বাজার, এবং খুব তাড়াতাড়ি সহজাতভাবে তারা বাজারটা খুলে বসতো, এবং সেখানে ড্রাইড ফ্রুট, আমরা জানি মিল্ক, রাইস, ডাল, এগুলো তারা বিক্রি করত নিজেদের জন্য, ঠিক। এবং এখানে আরো খেয়াল রাখার জায়গা, তাদের সঙ্গে কিন্তু তহসিলদার ছিল। তার ক্যাম্পটা কোথায় ছিল? এক পাশে বিবেকানন্দের ক্যাম্প, এক পাশে নিবেদিতার ক্যাম্প, তো এটা ঠিক তার মাঝের ক্যাম্পে ছিল কে? এই তহসিলদার। তো এইটুকুনি ক্লিয়ার করতে পেরেছি, কোনো সমস্যা নেই। তাহলে কাশ্মীর সেই সময় কি ছিল? ফুল অফ পিলগ্রিমস। দেখো, এমন যেন হয় এটা দেখবো আর সব মনে পড়ে যাবে। এই স্কেচটা সর্বপ্রথম যেন আমাদের একদম মাথায় আঁকা থাকে, ঠিক। চলো আসি এর পরেরটা। তাহলে এখানে কতজন ছিল? 2 থেকে 3,000, ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাদের ক্যাম্পের মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, সেটা কিন্তু ব্রড স্ট্রিট, এটা মনে রাখবে। যে রাস্তাটা গেছে সে রাস্তাটা কিন্তু ব্রড স্ট্রিট, মানে কি বাবুরা বলো? বড় রাস্তা। এরপরে আসি, ঠিক তার পরের প্যারে আমরা দেখতে পাবো যে প্রায় 100 জন লার্নড, শিক্ষিত সাধু সন্ন্যাসী ছিলেন, এবং তাদের টেন্ট গুলো কি? শাহরুখ খানের টেন্ট, মানে গেরুয়া টেন্ট ছিল, এবং এই টেন্ট গুলো দেখতে অনেকটা কিন্তু আমব্রেলার মতন, তাই না? ছাতার, বড় ছাতার মতন, হ্যাঁ, বিগ সাইজড আমব্রেলা, বড় ছাতার মতন। আর এই সাধুরা বিবেকানন্দের প্রেজেন্সটাকে ম্যাগনেটিক মনে করত, একটা চুম্বকীয় শক্তি, তার কাছে সবাই গিয়ে জড়ো হতেন। এবং সেটা কখন জড়ো হতো? দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলায় কেউ যেত না। কি হচ্ছে? ও, বাবা, অনেকক্ষণ ধরে না সব। তারা প্রশ্ন করেছিল কি নিয়ে? যে আপনি মুসলিমদের প্রতি এত কেন ইনক্লাইন্ড, আপনার ঝোঁক কেন? সেই প্রসঙ্গে তারা বলেছিল, দেখুন, আর আপনি একটু আগে বললেন স্বদেশ আর বিদেশের মধ্যে কোনো বিভেদ নেই, বা বিভেদ আছে, তাহলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ নেই কেন? মনে রাখবেন, পাঞ্জাবের মাটিটা রক্তে প্লাবিত হয়েছিল, সেটা কিন্তু ধর্মীয় বিশ্বাসের জন্যই। তাই এই জায়গাটাকে আপনাকে একটুখানি গোরামি বা অর্থোডক্সি দেখাতে হবে। তিনি কিন্তু, বিবেকানন্দ তার স্বভাব সিদ্ধভাবে বিরোধিতা করেননি, তিনি কি করেছেন? কনসেশন করেছেন, একটু ছাড় দিয়েছেন, কনসেশন। তিনি ছাড় দিয়েছিলেন কারণ তিনি মনে করতেন তার সমস্ত ভাই বোনেরা, মানে তার সঙ্গে যারা আছে, তারা প্রত্যেকে তার ভাই বোন, ছাড় দিয়েছিলেন। তাহলে মোটামুটি এই 3টে প্যারায় কোনো সমস্যা আছে কি? এখান থেকে যা এমসিকিউ দেবে পারবো, বেশ কিছু জায়গা গুরুত্বপূর্ণ, দেখবে কতটা ইজিলি তুমি বুঝে যাচ্ছ। তারা ইসলামাবাদে প্রথম গিয়েছিল, তারা ইসলামাবাদ থেকে কোথায় এসেছিল? পাওয়ান। পাওয়ানটাকে বলা হয় হলি স্প্রিং এর একটা দেশ। এখানে মনে রাখতে হবে, স্প্রিং মানে কিন্তু ঝর্ণা, তাই সেই ঝর্ণার জলটা একটা ওয়াটার ট্যাঙ্কে এসে পড়ে। সেই ওয়াটার ট্যাঙ্কের জলের কালারটা কেমন? ক্লিয়ার অ্যান্ড কি বন্ধুরা? ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক কেন জানো? কারণ দ্য ব্রিলিয়ান্স অফ লাইট, এই যে আলোটা, সেটা কখন পড়ে জানো? ইভিনিং, সন্ধেবেলায়। এই জন্য সেটা কেমন হয়েছে? ব্ল্যাক হয়েছে, ঠিক। আর এই পাওয়ানে যারা পূর্ণার্থী ছিল, তাদের কাজ কি ছিল? এ মঠ থেকে সে মঠে ঘুরে বেড়ানো, এইটুকুনি কাজ। আমি বলেছি অমরনাথ কিন্তু পুরোটাই একটা ভ্রমণ বা তীর্থযাত্রা। তাই আমরা প্রথমে দেখেছি যে তারা প্রথমে তারা কোথায় ছিল? মোগল গার্ডেন্স, সেখান থেকে ইসলামাবাদ, তারপরে এসছে কোথায়? পাওয়ানে। পাওয়ানে তারা কোথায় ছিল? কতদিন ছিল? 1 রাত্রি কিন্তু তারা ছিল। তার পরের দিন তারা এসছে কোথায়? তার পরের দিন এসে তারা ফালগাম, কেউ বলে পাহলগাম, যেটাই বলো যেন বানানটা ঠিকঠাক হয়, PAHLGAM। এই পাহলগামে দেখো অনেক রকম ব্যাপার আছে। পাহলগামে তারা কেন ছিল?
অবজার্ভড একাদশী। কদিন ছিল? একদিন। এই পালগামই কিন্তু লাস্ট হিউম্যান ডোয়েলিং, মানে এখানেই মানব সভ্যতার শেষ। এবং এইটাকে বিবেকানন্দ সুইজারল্যান্ড আর নরওয়ের সঙ্গে তুলনা করেছেন। আর এখানেই কিন্তু ফাইনাল মার্চ শুরু হয়। কতজন পূর্ণার্থী নিয়ে? 3000। ফাইনাল মার্চটা কোথায় শুরু হয়? অমরনাথের দিকে। এবং এই পালগামটা দেখতে কেমন? এটা যেহেতু দেখো এর যে এই যে ধার বা কিনারায় সেখানে কিন্তু পাইন উড ছিল, আর এই ফ্লোরটা কিন্তু স্যান্ডি আইল্যান্ড ছিল, এবং উপরে যে চাঁদের আলোটা পড়ছিল সেই চাঁদটা কিন্তু নট ইয়েট ফুল, এটা নট ইয়েট ফুল। আমরা চলে আসি সেখান থেকেই বলেছি ফাইনাল মার্চ কিন্তু শুরু হয়ে গেছে, এবার তারা যাবে। তাহলে প্রথম দিন তারা কোথায় কাটালো? একটা পাইন উডে। ডে 2 তারা একটা বরফের পথ ধরে এগোতে লাগলো, এবং কিছু দূরে গিয়ে দেখলো তার একটা ফ্রোজেন রিভার আছে। আচ্ছা, নদীর জল যদি বরফাবৃত হয়ে যায় তাহলে সেখানে নিশ্চয়ই আগুন ধরাতে পেলে তোমারও অবস্থা কাহিল। তাই এখানে মেড ফায়ার উইথ জুনিপার। জুনিপার কেমন? একটা স্কেন্টেড ফুয়েল, এটা সুগন্ধি একটা জ্বালানি, ঠিক আছে। তারপরে দেখো গোট পাথ। গোট পাথ মানে কি? সরু পথ দিয়ে, ছাগলের রাস্তা না, সরু পথ দিয়ে তারা চলে গেছে অমরনাথে। আর এই অমরনাথ যে এই যে ফ্লোরটা, সেই ফ্লোরটা কিন্তু র্যাভাইন, ফুল অফ স্ক্যাটার্ড স্টোন, মানে পাথর এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওইখানে গিয়ে দেখেছে আইস লিঙ্গম, যে শিবলিঙ্গটা বরফে দিয়ে তৈরি। এবং আচ্ছা তোমরা বলো তো, এই শিবলিঙ্গটা বিবেকানন্দ মনে করে প্রথম কে দেখেছিল? একজন মেষ পালকেরা তারা দেখেছিল, এবং তিনি নিজেই কি হয়ে গিয়েছিলেন? অবাক হয়েছিলেন, এবং সেই দ্বারে তিনি অনুভব করেছিলেন ভগবান শিবকে, তাই না? এবং এবং তিনি আরো শুনেছিলেন ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, তিনি আরো ভিড়ের আওয়াজ তার কানে আসছিল। ওর মধ্যেই তিনি কি করেছে জানো? প্রস্ট্রেটেড, প্রণাম করেছিল 2 থেকে 3 বার তিনি প্রণাম করেছিল, এবং তিনি বুঝলেন যে আমি অমরত্ব পেয়ে গেছি। কারণটা কি? তিনি ছোটবেলায় মনে করতেন, ছোটবেলা থেকেই, যে আমার মৃত্যু কোনো পাহাড়ে মন্দিরে, তার তো হয়নি। এই অমর মানে কি? আমি মরবো তখনই যখন আমি চাইবো। এবং তিনি দেখেছেন যে মন্দিরের বাইরে কোনো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন নেই, মানে তোলাবাজি বলে কিছু নেই। এবং তিনি কিন্তু সমস্ত রাইটস অফ পিলগ্রিম, মানে একজন পূর্ণ অর্জন করতে গেলে যা যা করণীয় সবকিছু তিনি মেনটেন করেছেন। সেখানে 5টা নদীতে তিনি স্নান করেছেন, সুতো বেঁধেছেন। সেই সুতোগুলোর কালার কি ছিল? ইয়েলো অ্যান্ড রেড। তিনি কিন্তু সেই সুতোগুলো পরেছেন, ওকে, যেরকম আমরা সবাই পড়েছি, যেমন আমি পড়েছি। আচ্ছা, অমরনাথ কিসের জন্য বিখ্যাত? সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। নট অনলি আ পিলগ্রিমস, একটা পিলগ্রিমেজ নয়, শুধুমাত্র একটা পূর্ণ তীর্থযাত্রা নয় বা তীর্থস্থান নয়, সেটা কিন্তু একটা প্রাকৃতিক সুন্দরে ভরা একটা জায়গা। এবং মনে রাখবে, অমরনাথে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন ভগবান শিবের বাসস্থান কোথায়? কৈলাসে। তোমরা জানো, আর পৃথিবীতে সব পাহাড়ে মানুষ উঠতে পারলেও কৈলাসে মানুষ উঠতে পারে না। কৈলাসে উঠতে না পারার কারণ, কৈলাসে নাকি মানুষ উঠলে মানে র্যাপিড ইনক্রিজ অফ এজ, মানে এজিং প্রসেসটা খুব দ্রুত হয়ে যায়। মানে ধরো আমাদের সবার তো চুল, তোমাদের দাড়ি বা নখ ইত্যাদি বাড়ে, তো কৈলাসে উঠলে নাকি খুব তাড়াতাড়ি তুমি বৃদ্ধ হয়ে যাবা, মরে যাবা। তো যাই হোক, সে গল্প আমরা একদিন পরে করব। তো এবং তাদের যে জার্নি শেষ হয়েছিল কবে বন্ধুরা? রক্ষাবন্ধনের দিনে। এবং ইয়েস, এবং তারা কিন্তু শেষ খাবারটা, লাস্ট মিল নিয়েছিল একটা হাই বোল্ডার্স এর ওপরে। এইটুকুনি। আর বিবেকানন্দ ওই জায়গাটার সুন্দরতা এতটাই মুগ্ধ বা এতটাই বিলীন হয়ে গিয়েছিলেন যে তিনি সব সময় তার মনে ওই জায়গাটার সুন্দরতা রেখে দিয়েছিলেন। ঠিক এই হচ্ছে টোটাল অমরনাথ। তোমরা সত্যি বলো তো, অমরনাথে কঠিন কিছু আছে? জাস্ট এই ইনফরমেশন গুলো একটু মনে রাখো। তোমরা যারা কদিন আগে বলছিলে দাদা আমাদের স্বামী আর মাদার ওয়ার্শিপ আরো একবার, আমার সামনে কতগুলো বসে আছে বলছিল, ক্লিয়ার করেছি তো। দেখো, আমি যেই পরিমাণ পরিশ্রম করেছি, তোমরা সেই পরিমাণে কিন্তু আউটপুটটা দাও, দেখবে তোমাদের কাছেও জলবাত হয়ে যাবে। ক্লিয়ার? এটাতে কোনো সমস্যা আছে কি?